আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 1 লিটার দুধের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে জাল করে নেড়ে নেড়ে হাফ লিটারের চেয়ে একটু কম করে নিব, মানে ঘন করে নিব। ভাবছি একটা পুডিং বানাবো, তো এই কাজটা শানাজকে করতে দিয়ে আমি যাচ্ছি ড্রয়িং রুমে। এই হচ্ছে আমার ড্রয়িং রুম, এটাতে একটু কাজ টাজ করিয়েছি। তো আজকে দেখেন খাবারের ট্রলি ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসেছি। তাছাড়া মাসুমের দেয়া প্যাকেট দুটোও খোলা হয়নি, সেগুলোও খুলবো। আসলে আমার দেবর যা তাদের 2 বাচ্চা নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসবে, এই জন্যই ভাবছি ড্রয়িং রুমটা একটু গোছগাছ করি। আর তাছাড়া এই ড্রয়িং রুমের দক্ষিণ আর পূর্ব দিকে জানলা দিয়ে প্রচুর বাতাস আসে, সেই সাথে ধুলাও আসে, এই জন্য গুছিয়ে রাখলেও ধুলায় সব নষ্ট হয়ে যায়। আজকে ভাবলাম সব কিছু গোছগাছ করবো। আগে কিন্তু এটা আমার একদম হ্যাবিট ছিল, কিছুদিন পর পরই সব কিছু এদিক সেদিক করতাম, খাট আলমারি সব এদিক সেদিক করতাম, সেই চোরের গল্পের মতো। একজন নাকি প্রত্যেক দিন চুরি করতো, তো যেদিন যেদিন তার চুরি করা হতো না, মানে সম্ভব হতো না, সেদিন সে নিজের ঘরের জিনিস রাতের বেলা চুপি চুপি বের করে দিত, আবার সেগুলো নাকি ভোর রাতে চুপি চুপি ঘরে তুলতো। আমারও সেরকম অভ্যাস ছিল, মানে সব সময় এটা সেটা এদিক সেদিক করা, ঘর গোছানো। এখন তেমন আর একটা করাও হয় না, কি সময়ের জন্য না বয়সের জন্য তাও বুঝতে পারি না। তো যাই হোক, মোটামুটি সবগুলো গাছ লাগিয়ে নিয়েছি, এবার পর্দাটা লাগাবো। আজকে ড্রয়িং রুমের জন্য শোপিস ছাড়তে যেয়ে একজনের কথা এত মনে পড়ে গেল। আসলে এরকমই, কখন কার কথা কীভাবে মনে পড়বে কেউ বলতে পারে না। তো গল্পটা বলি। মাসুমের এলাকার এক বড় ভাই, উনি সৌদি আরব কাজ করতেন। তো যে মালিকের আন্ডারে কাজ করতেন তাদেরকে মনে হয় কফিল বলা হয়। তো সেই মালিক, মানে সেই সৌদি ভদ্রলোক মাসুমের বড় ভাইয়ের সাথে ঢাকায় এসছেন, কিছুদিন ঢাকায় থাকবেন, বেড়াবেন এই ভেবে। তো আমরা তাকে দাওয়াত করলাম। তারপর উনি বিশাল এক কার্টুনে করে অনেক ফল টল নিয়ে আমাদের বাসায় আসলেন। আমিও সারাদিন অনেক কিছু রান্না করেছিলাম ওনাদের জন্য। তো ওনারা তো খেয়ে খুবই খুশি। কত সুন্দর সেসব স্মৃতিগুলা। তো যা বলছিলাম, ওনারা খেয়ে খুব খুশিও হয়েছিলেন। বিশেষ করে ওই সৌদি ভদ্রলোক তো খুবই খুশি হয়েছিলেন। তো উনি দেশে ফিরে গিয়ে আমাকে কিছু একটা দেওয়ার জন্য খুব তার ইচ্ছা হয়েছে। তো মাসুমের কাছে শুনেছিলাম উনি নাকি একটা বড় ডায়মন্ড ইয়ারিং আমাকে উপহার দিতে চাচ্ছেন। তো শুনে আমি বললাম যে পছন্দ না হলে দেখা যাবে যে আমি এটা পড়ছিও না, এত দামি জিনিসটা ঘরেই পড়ে থাকবে। তার চেয়ে উনি যদি একান্তই কিছু দিতে চান, তো 2-1টা শোপিস দিতে বলো, ঘরে থাকবে, ওনার কথাও মনে থাকবে। তো এটা শুনে উনি আমাকে বিশাল বিশাল 2 কার্টুন শোপিস পাঠিয়ে দিয়েছিলেন, সাথে দামি ব্র্যান্ডেড ঘড়ি। এই আমার ঘরে যত শোপিস আছে ম্যাক্সিমামই ওনার দেয়া। কার্টুনের মধ্যে অনেকগুলো ভাঙা ছিল, আমি তো দেখে পুরো হতবাক। অনেককে দিয়েছি, তারপর বাসা চেঞ্জের সময় কিছু ভাঙা গেছে, হারিয়েছে কিছু। তারপরেও আমার বাসায় এখন পর্যন্ত যত শোপিস আছে তার 3 ভাগের 2 ভাগই ওনার দেয়া। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো শুনেছি কিছু বছর আগে উনি মারা গেছেন, কিন্তু উনি আমার কাছে একটা সুন্দর স্মৃতি হয়ে রইলেন। কথায় কথায় মাসুমের দেয়া প্যাকেটগুলো খুলে ফেলেছি। প্রথমটা দেখি বুঝতে পেরেছি বাকিগুলোর মধ্যে কী আছে। ওই দিন এগুলো কিনতে যেও অনেক দাম দেখে আর সাহস করে কিনতে পারি নাই। ভিডিও করে নিয়ে এসেছিলাম, এত সুন্দর জিনিস, কিন্তু আফসোসও হচ্ছিল। তো সেই জিনিসগুলো এখন আমার ঘরে, প্রত্যেকটা জিনিস আমার পছন্দ করা। যাই হোক, যেটা যেখানে থাকার বা রাখার সেটা রাখবো। তবে এখন আপাতত এভাবে রাখছি, পরে আবার দেখে বুঝে এটা সেটা এদিক সেদিক করে চেঞ্জ করে রাখবো। এই সাদাটা কি সুন্দর, কিন্তু এই কালো বোতলের মতো ল্যাম্পটার পাশে ঠিক মানাচ্ছে না। ঘর সাজাতে তো খুবই ভালো লাগে, সাজানোটা খুবই আনন্দের, কিন্তু যখন ধুলা টুলা পড়ে সেগুলো পরিষ্কার টরিষ্কার করে মানে মেনটেন করে রাখাটা কিন্তু খুবই কষ্টের। আর এই কালো এটা আমার এত পছন্দ হয়েছিল সেদিন, খুব সুন্দর জিনিসটা। আমি এটাকে এখানে রেখে ওই লম্বা বোতলের মতো যে ল্যাম্পটা আছে ওটা সরিয়ে দিচ্ছি, এটাকে এগুলোর পাশে রেখে দিই। তো মোটামুটি হয়ে গেছে, শুধু একটা জানালায় পর্দা দিলাম না, যে জানালাটায় গাছ আছে সেই জানালায় পর্দা দিলাম না, গাছগুলো তাহলে নষ্ট হয়ে যাবে। এবার আমি যাচ্ছি রান্নাঘরে। এ পর্যায়ে দুধের মধ্যে আধা কাপ চিনি মিশিয়ে দিচ্ছি। দুধটা একদম কমে এসছে, আর টেস্ট করে দেখছি সব ঠিক আছে কিনা। তো 1 টেবিল চামচ মতো চিনি লাগবে। সবসময় চুলার জালটা বন্ধের আগ মুহূর্তেই কিন্তু চিনিটা মেশাতে হয়, মানে দুধটা নামানোর আগ মুহূর্তেই। তো আমি চুলার জালটা বন্ধ করে দুধটাকে ফ্যানের নিচে রেখে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব।
এবার পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যে বাটিটা নিলাম তার মাঝখানটা একটু গর্তওয়ালা, মানে একটু ট্যাপ খেয়ে গেছে, তো এটা কোনো ব্যাপার না। 2 টেবিল চামচ চিনি দিয়ে ততটুকুই পানি দিব যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়। তো এতটুকু পানি দিলাম, আর চুলার আঁচটা কিন্তু একদম মাঝ বরাবর করে দিয়েছি। এবার যখন মাঝখানটা গোল্ডেন কালার ধরবে, মানে এই যে এই পর্যায়ে, এটাকে এখন তুলে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তো আমি আঁচটা বন্ধ করে দিয়েছি, চারিদিকে ছড়িয়ে এটা সেট করে পাশের চুলার উপর রেখে দিব, কারণ ঠান্ডা স্ল্যাবে রাখলে অনেক সময় ক্যারামেলটা ফেটে যেতে চায়। আর কুসুম গরম দুধটাকে এবার ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন ডিম দিব, ব্যাস এইটুকুই, শুধু ডিম দিয়ে ব্লেন্ড করে নিলেই চলবে। ডিম দেওয়ার আগে চেক করে নেওয়া ভালো, যদিও ডিমের চেহারা স্রোত খুবই ভালো, তারপরে আমি মোট 4টা ডিম দিলাম, আর দিব একটা ডিমের কুসুম। ওই সাদাটা দিয়ে অপরের জন্য চিংড়ি মাছের একটা প্রিপারেশন তৈরি করব, তো সাদাটা আমার লাগবে, এই জন্য শুধু কুসুমটা দিয়ে দিলাম। তো মোট 4টা ডিম আর একটা ডিমের কুসুম দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, এরপর ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, এতে করে কিন্তু পুডিংটা খুব সুন্দর মসৃণ হয়। এবার মোল্ডে ঢেলে নিচ্ছি। আমার মোল্ডটা ঠিক মাঝ বরাবর একটু গর্ত, এই জন্য ওই জায়গাটাতে সবসময় ক্যারামেল জমে থাকে। তো ঢালা হয়ে গেছে। এবার কুকারের মধ্যে গ্রিড বসিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে পুডিংটা বসিয়ে দিল। তো আপনারা যদি কুকারে না বসাতে চান তাহলে এরকম একটা পাতিল নেবেন যেটার মধ্যে বাষ্পটা কম বের হয়। আমি কুকারের মধ্যে পুডিংটা বসিয়ে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। চলুন আমার ড্রয়িং রুমটা যাই। লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, যদিও এখন একদম পরন্ত বিকেল, শেষ বিকেল, তারপরে লাইট জ্বালিয়ে দেখছি একটু কেমন লাগছে। জানালাটায় পর্দা দেই নেই গাছগুলোর জন্য, আর সবই ঠিকঠাক আছে। একটু কম সুন্দর লাগছে, কিন্তু তারপরেও গাছগুলো ভালো থাকবে পর্দা না দিলে। একদম শেষ বিকেল, আকাশটা নীল, রোদও আছে, আর আমি ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে বসে আছি। আসলে লাইট জ্বালিয়ে এক নজর দেখে নিচ্ছি, যেমন এই দেয়ালটাতে কিছু একটা লাগাবো, যেখানে আয়ন বসে আছে, ছবি হোক আয়না হোক কিছু একটা লাগাবো। আর ওই যে ওই দিকের মাঝখানে মোমগুলো ঠিক মানাচ্ছে না, তো এটা সরিয়ে একটা গাছ দিয়ে দেখি কেমন লাগে। গাছটাও ঠিক ভালো লাগছে না, তো এত হুড়োহুড়ির কিছু নেই, আস্তে ধীরে সাজিয়ে গুছিয়ে নেওয়া যাবে। 12 মিনিট পর পুডিংটা নামিয়ে নিলাম। পানি টানি সব শুকিয়ে গেছে। হাঁড়িতে বসালে মিনিমাম 40 মিনিট লাগতো। এখন দেখছি পুডিংয়ের কী অবস্থা। এই হলো পুডিং। শাহনাজের কাছে আমার পুডিং কাটার বা কেক কাটার একটা চিকন ছুরি আছে, সেটা চেয়েছিলাম, সে একটা মোটা খাওয়ার ছুরি দিয়ে দিয়েছে। তো যাই হোক, পুডিংয়ের মোল্ডটাকে একদম স্ল্যাবের কিনারে নিয়ে এসে উল্টে দিতে হবে। উল্টানো হয়ে গেছে, এবার এটাকে মোল্ড আউট করব। এই হলো পুডিং। ওই মাঝখানে যে গর্ত ছিল সেখানে ক্যারামেল জমে আছে, তো ক্যারামেলটাকে মানে গলে গেছে, ক্যারামেলটা এটা ফেলে দিচ্ছি। এবার একটু পুডিংটাকে সাজিয়ে নিব। তো আমি মোল্ডে লেগে থাকা একটু পুডিং খেয়ে নিয়েছি, ভালোই হয়েছে মাশাআল্লাহ। মুটকু ছুরি দিয়েই পুডিংটাকে কাটলাম, এরপর আপনাদেরকে ডাইনিং টেবিলে নিয়ে চিকন ছুরিটা দিয়ে কেটে দেখাবো। এই হচ্ছে পুডিং, একদম পারফেক্ট পুডিং হয়েছে, একদম সফট, বাবলসের মতো দেখতে, কোনো ফুটাফাটাও নাই। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।